হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে সি প্রোগ্রামিংয়ে রিকারশন বলতে আমরা কি বুঝি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি রিকারসিভ ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। একটি রিকারসিভ ফাংশন ইমপ্লিমেন্ট করতে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এবং একটি রিকারসিভ ফাংশন কিভাবে কাজ করে একটি এক্সাম্পলের মাধ্যমে আজকে আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব। প্রোগ্রামিং সিতে রিকারশন বলতে কি বোঝায়? রিকারশন হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং টেকনিক যার মাধ্যমে একটি ফাংশন নিজেকে কল করার মাধ্যমে একটি পার্টিকুলার বা স্পেসিফিক প্রবলেমকে সলভ করে, এবং যে ফাংশনটি নিজেকে কল করে তাকে বলা হয়ে থাকে রিকারসিভ ফাংশন। তাহলে রিকারসিভ ফাংশন কি? রিকারসিভ ফাংশন হচ্ছে যে ফাংশনটি নিজেকে কল করবে। একটি রিকারসিভ ফাংশন কিভাবে কাজ করে? রিকারসিভ ফাংশনের আইডিয়াটা হচ্ছে যে একটি রিকারসিভ ফাংশন একটি কমপ্লেক্স প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ব্রেকডাউন করবে এবং এই সাব প্রবলেমগুলো সিমিলার নেচার হবে, অর্থাৎ একই রিকারসিভ প্যাটার্নকে ফলো করবে, এবং ফাংশনটি রিকারসিভ কলের মাধ্যমে প্রতিটি সাব প্রবলেমকে সলভ করবে, এবং এভাবে একটি সময় ফাংশনটি ফুল অরিজিনাল যে প্রবলেমটি ছিল সেটাকে সলভ করে ফেলবে। আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে রিকারসিভ ফাংশনের যে ফুল কনসেপ্টটি এটাকে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে একটি রিকারসিভ ফাংশন ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের কি কি মেইন এলিমেন্ট লাগবে। প্রথমটা হচ্ছে বেস কেস। একটি রিকারসিভ ফাংশনে অবশ্যই একটি বেস কেস থাকতে হবে, অর্থাৎ একটি টার্মিনেশন কন্ডিশন থাকতে হবে যার মাধ্যমে রিকারশন ফাংশনটি স্টপ হয়ে যাবে। অর্থাৎ বেস কেসে আমাদের এমন একটি কন্ডিশন লিখতে হবে যাতে ফাংশনটি আর নিজেকে কল না করে, অর্থাৎ রিকারসিভ কল না করে ফাংশনটি থেকে যেন বের হয়ে আসে। রিকারসিভ ফাংশনের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে রিকারসিভ কেস, যেখানে ফাংশনটি নিজেকে কল করবে এবং প্রতিটি কলে কিছু মডিফিকেশন থাকবে যাতে করে একসময় এটি বেস কেজের যে কন্ডিশন আমরা লিখেছিলাম সেটার জন্য স্যাটিসফাই করে এবং রিকারশন কলকে টার্মিনেট করে। একটি রিকারসিভ ফাংশনে যদি কোনো বেস কেস না থাকে তাহলে সেটি একটি ইনফিনিট রিকারশনে পরিণত হবে। তাহলে আমরা রিকারসিভ ফাংশনে দুটি মেইন এলিমেন্ট পেলাম। একটি হলো বেস কেস যার মাধ্যমে রিকারসিভ ফাংশনটি টার্মিনেট করবে, এবং আরেকটি হচ্ছে রিকারসিভ কেস যেখানে ফাংশনটি নিজেকে কল করবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখি। সাপোজ আমরা একটি রিকারসিভ ফাংশনের মাধ্যমে এই সিরিজটাকে সলভ করতে যাচ্ছি, অর্থাৎ n এর মান আমরা যত দিব 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল রিকারসিভ ফাংশনের মাধ্যমে আমরা বের করব। তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা যদি n এর মান 0 দেই তাহলে আনসার হবে 0, n এর মান যদি 1 দেই তাহলে আমাদের আনসার হবে 1, n এর মান যদি 5 দেই তাহলে 1 থেকে 5 পর্যন্ত যত নাম্বার আছে তার যোগফল হবে আনসার, তাহলে আমাদের আনসার হবে কত? 15। অর্থাৎ আমরা n এর মান যত দিব 1 থেকে শুরু করে তত নাম্বার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার যোগফল বের করে আমাদের আউটপুট দেখাবে। ওকে, তাহলে এই এক্সাম্পল থেকে আমরা বেস কেসকে কিভাবে বের করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে n এর মান যখন 0 তখন আমাদের রিকারসিভ কলের আর প্রয়োজন নেই, তখন আমরা জাস্ট রিটার্ন করব 0, অর্থাৎ রিকারসিভ ফাংশনটি টার্মিনেট করবে এই কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে আমরা বেস কন্ডিশন কি পাচ্ছি? n = 0। এখন আমরা রিকারসিভ ফাংশনের সেকেন্ড এলিমেন্ট রিকারসিভ কেসকে বের করব। সো রিকারসিভ কেসের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ফাংশনটি যেন নিজেকে কল করে, এবং কল করার ক্ষেত্রে ফাংশনে আমরা যে ভ্যালু পাস করব তা যেন প্রতিবার চেঞ্জ হতে থাকে, যাতে করে একসময় ফাংশনটি বেস কেসের যে কন্ডিশন আমরা সেট করেছিলাম সেটাকে যেন স্যাটিসফাই করে এবং ফাংশন টার্মিনেট করে ফাংশন থেকে বের হয়ে আসে। ওকে, তাহলে এখন আমরা আমাদের এই এক্সাম্পলটিকে আরেকটু মডিফাই করি। আমরা এখানে এটাও লিখি যে n এর ভ্যালু যখন 2, 3, 4 এক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন হবে। তাহলে আমরা এখান থেকে রিকারসিভ কলের যে ফাংশনের প্যাটার্নটা আমরা পেয়ে যাব। এখন যদি আমরা এগুলোকে সাম ফাংশনের মাধ্যমে রিপ্লেস করতে চাই তাহলে আমরা এখানে 1 এর জায়গায় সিম্পলি আমরা লিখতে পারি সাম 1, এবং এখানে আমরা 1 + 2 এর জায়গায় আমরা লিখতে পারি সাম 2, কারণ সাম 2 মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 + 2। ঠিক একইভাবে এখানে আমরা সাম 3 এবং এখানে সাম 4 হবে। তাহলে এখন আমরা সাম ফাংশন যদি আমরা n পাস করি তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এখানে আমাদের জেনারেল ফর্মটা কি হবে? সাম n - 1 + n। তাহলে আমরা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে সাম n - 1 + n এটা হচ্ছে আমাদের রিকারসিভ কেস, এবং এই রিকারসিভ কেসের মাধ্যমে আমরা এখন এই সাম ফাংশনটিকে বারবার কল করতে পারবো। তাহলে আমরা রিকারসিভ ফাংশন ইমপ্লিমেন্ট করার দুটি এলিমেন্ট পেয়ে গেছি। একটা হচ্ছে বেস কেস, যেটা হচ্ছে n = 0 যখন হবে তখন রিটার্ন করবে 0, এবং আরেকটা হচ্ছে রিকারসিভ কেস যেটা হচ্ছে আমাদের সাম n - 1 + n।
সো এখন আমরা আমাদের রিকার্সিভ ফাংশনটি ইমপ্লিমেন্ট করব। সাপোজ আমরা ফাংশনটির নাম দিলাম সাম, যেটি একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে এবং যার ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করব একটি ইন্টিজার ভেরিয়েবল n। এখন আমরা এই ফাংশনের ভিতরে প্রথমে বেস কেস লিখব, অর্থাৎ আমাদের বেস কেস কি ছিল, n ইকুয়াল টু যখন 0 হবে তখন রিটার্ন করবে 0। ওকে, এবং আরেকটি লিখবো আমরা রিকার্সিভ কেস, যেখানে আমাদের রিটার্ন করবে কি সাম n-1 প্লাস n। সো এটি হচ্ছে আমাদের রিকার্সিভ কেস। এখন আমরা জাস্ট মেইন ফাংশনে যদি এই সাম ফাংশনটিকে কল করি এবং আমাদের n এর ভ্যালু 5 দেই, তাহলে এখন আমরা দেখি যে কিভাবে এই ফাংশনটি কাজ করবে। সো আমরা এখন ডিটেলস বোঝার চেষ্টা করব যে এই ফাংশনটি কিভাবে কাজ করবে। আমি আমার আগের ভিডিওগুলোতে অলরেডি বলেছি যে যখন একটি ফাংশন কল হয় তখন তা কম্পিউটার মেমোরির স্টেকে একটি টেম্পোরারি স্টেক ফ্রেম ক্রিয়েট করে, যেখানে ফাংশনটির যাবতীয় ইনফরমেশনগুলো স্টোর হয়ে থাকে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনাদের, তাহলে এই রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে তা বোঝাটা আপনাদের খুবই সহজ লাগবে। যেহেতু রিকার্সিভ ফাংশন নিজে নিজেকে কল করে, তাই প্রতিটি কলের জন্য এক একটি নতুন করে স্টেক ফ্রেম ক্রিয়েট হবে। যেমন প্রথমে এখানে আমরা মেইন ফাংশনে n এর ভ্যালু দিয়েছি 5, তাহলে কি হবে, এখন আমাদের এই সাম ফাংশনটি কল হবে এবং এখানে আমাদের 5 এজ এ প্যারামিটার হিসেবে পাস করবে। যেহেতু এখানে সাম ফাংশনটি কল হচ্ছে এবং এই কল হওয়ার সাথে সাথে কম্পিউটার মেমোরির স্টেকে একটি স্টেক ফ্রেম ক্রিয়েট হবে, এবং যেহেতু n এর মান যেহেতু 0 না, সো আমাদের রিকার্সিভ কেসটি এক্সিকিউট হবে। ওকে, সো এই রিকার্সিভ কেসে আমাদের কি আছে, n এর ভ্যালু আমরা পাচ্ছি এখানে 5 এবং তার সাথে যোগ হচ্ছে কি সাম 4, কারণ 5 - 1 হচ্ছে 4। তাহলে এখানে কিন্তু আবার এই সাম ফাংশনটি কল হচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, জাস্ট এখানে এই সাম ফাংশনটি আবার কল হচ্ছে এবং যেখানে প্যারামিটার হিসেবে পাস হচ্ছে এখন কি 4। ওকে, তাহলে আমাদের n এর ভ্যালু কিন্তু কমে গেল, অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্ট কল হচ্ছে, অর্থাৎ n এর ভ্যালু কিন্তু সেম নাই এবং n এর মান এখানে পাচ্ছে এখন 4। তাহলে আমাদের আবার রিকার্সিভ যে কলটা ছিল সেখানে আবার যাবে এবং সেখানে এখন n এর মান কি হয়ে যাবে 3, অর্থাৎ এখানে 4 এর সাথে প্লাস হবে সাম এবং প্যারামিটার হিসেবে পাস করবে কি 3। ওকে, সো এইভাবে করে বারবার রিকার্সিভ কল হতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না এই বেস কেসটি স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত এই কলটা চলতে থাকবে। প্রত্যেকবারই সাম কল হবে এবং আস্তে আস্তে করে n এর ভ্যালু কমতে থাকবে, এবং যখনই n এর ভ্যালু 0 হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে n এর ভ্যালু কিন্তু এক এক করে কমছে, সো একটা সময় যে 0 হয়ে যাবে তখন কিন্তু এই বেস কেসটি স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা, তখন আমাদের রিটার্ন করবে কি 0। সো এই ক্ষেত্রে কিন্তু আর রিকার্সিভ কল হবে না, রিকার্সিভ কল স্টপ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমাদের এখন রেজাল্ট পাওয়া শুরু হবে। ওকে, সো এখন কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি, এইটুকু পর্যন্ত আমাদের ছিল, বারবার আমরা কল করছি এই ফাংশনটাকে এবং স্টেক ফ্রেম ক্রিয়েট হচ্ছে এবং প্রতিটি কলের জন্য এক একটি স্টেক ফ্রেম ক্রিয়েট হচ্ছে, এবং লাস্টে যে যখন বেস কেস পাবে তখন যে রিকার্সিভ যে কলটা সেটা স্টপ হয়ে যাবে। এখন আমরা প্রতিটি ভ্যালু পাওয়া শুরু করবো, অর্থাৎ প্রতিটি ফাংশনে স্টেক ফ্রেমে প্রতিটি ভ্যালু যে ক্যালকুলেশনটা হবে সেটা এখন রিটার্ন করা শুরু করবে। ওকে, এখন তাহলে কি হবে, এখন এক একটি ফাংশন তার পূর্ববর্তী যে ফাংশনটা সেখানে ভ্যালু রিটার্ন করবে এবং স্ট্যাক থেকে মুছে যাবে। সো স্ট্যাকের ক্ষেত্রে লাস্টে যে ফাংশনটি কল হয় সেটি প্রথমে মুছে যায়, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে সাম 0, সামের যে আমাদের 0 প্যারামিটারটা পেয়েছিলাম সেখানে আমাদের রিটার্ন করছে কি 0, এবং তারপরে স্ট্যাক ফ্রেমটা মুছে যাবে এবং সাম 1-এ কি হবে, আমাদের 1 + 0 হবে, অর্থাৎ এখানে আমাদের 1 রিটার্ন করবে এবং এই স্ট্যাক ফ্রেমটা আমাদের স্ট্যাক থেকে মুছে যাবে। ঠিক একইভাবে সাম 2 ফাংশন থেকে রিটার্ন হবে কত 3, এবং ঠিক একইভাবে এখানে আমাদের পাচ্ছে 6 এবং এটা রিটার্ন করছে এবং তারপরে স্ট্যাক ফ্রেমটা মুছে যাচ্ছে। ঠিক একইভাবে আবার এই 4 এর জন্য, সো 6 + 4 হচ্ছে 10, সো এই 10টা রিটার্ন করবে এবং এই স্ট্যাক ফ্রেমটা মুছে যাবে। তারপরে এখানে আমরা 10 + 5 পাচ্ছি, তাহলে আমাদের লাস্টে কি রিটার্ন হচ্ছে 15। ওকে, তারপরে এই স্টেক ফ্রেমটা মুছে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই রিকার্সিভ ফাংশনটা কাজ করছে। ওকে, সো আমরা ফাইনালি তাহলে কি পাচ্ছি 15, এবং এটা আমাদের এখানে রেজাল্টে ভেরিয়েবলে আমাদের স্টোর হবে এবং তারপরে আমরা এখানে প্রিন্ট করছি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে রিকার্সিভ ফাংশন কাজ করে, অর্থাৎ আমরা একটি ফাংশন রিকার্সিভলি বারবার কল করে একটি প্রবলেমের সলিউশন বের করছি এবং প্রতিবার ফাংশন কলের জন্য স্টেক মেমোরিতে এক একটি স্টেক ফ্রেম ক্রিয়েট হচ্ছে। এখন এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, যদি আমাদের ফাংশনে কোনো বেস কেস না থাকতো, অর্থাৎ কোনো টার্মিনেশন পয়েন্ট না থাকতো, তাহলে কি ঘটতো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি, অনেক সময় ইন্টারভিউতে এই কোশ্চেনটি আসতে পারে।
সো আমাদের এই কোশ্চেনটির আনসার হলো, প্রথমত যদি কোনো রিকার্সিভ ফাংশনে কোনো বেস কেস না থাকে তাহলে সেটি একটি ইনফিনিট রিকারশনে পরিণত হবে, অর্থাৎ ফাংশনটি বারবার নিজেকে কল করতে থাকবে। এবং সেকেন্ড প্রবলেম হচ্ছে, যেহেতু প্রতিটি রিকার্সিভ কলের জন্য স্ট্যাকে নতুন করে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হচ্ছে, সো প্রতিটি স্ট্যাক ফ্রেম কিছু মেমোরি অ্যালোকেট করছে, তাই ইনফিনিট রিকার্সিভ কলের জন্য একসময় সম্পূর্ণ স্ট্যাক মেমোরি ফুল হয়ে যাবে এবং স্ট্যাক ওভারফ্লো এরর দেখাবে এবং প্রোগ্রাম আনএক্সপেক্টেডভাবে টার্মিনেট করবে। তাই আমাদের রিকার্সিভ ফাংশন ইমপ্লিমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রিকার্সিভ ফাংশনটির একটি টার্মিনেশন পয়েন্ট থাকে, যেটাকে আমরা বেস কেস বলছি, সেটা যেন থাকে এবং প্রপারলি যেন সেটি কাজ করে। এখন আমরা এই প্রবলেমটিকে কোড ব্লকসে করব এবং প্র্যাকটিক্যালি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে প্রোগ্রামটি কিভাবে কাজ করছে। আমরা কোড ব্লকসে আমাদের এই প্রোগ্রামটি লিখেছি। সো আমাদের এখানে সাম ফাংশনটা আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং এখানে আমাদের হচ্ছে বেস কেস এবং এটা হচ্ছে আমাদের রিকার্সিভ কেস। ওকে, এবং মেইন ফাংশনে আমরা এই সাম ফাংশনটিকে কল করছি, যেখানে আমরা n এর ভ্যালুটাকে দিয়েছি 5 এবং এই সাম ফাংশন থেকে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা আমরা রেজাল্ট নামে একটি ভেরিয়েবলে স্টোর করছি এবং এখানে আমরা প্রিন্ট করছি। সো আমরা এই রিকার্সিভ ফাংশনটি কিভাবে কাজ করছে এটা বোঝার জন্য আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দেই এবং আমরা ডিবাগিং করি। ওকে, সো এখানে না, আমরা দেব এইখানে। সো এখানে দিলে আমাদের এই ফাংশনটা কল হবে, তারপরে আস্তে আস্তে করে আমরা ডিবাগিং করব। ওকে, এখন আমরা এখানে ডিবাগ এই বাটনটা ক্লিক করলাম। ওকে, এখন আমাদের এখানে আমরা ভ্যালু পাচ্ছি কত, n = 5 এবং রেজাল্ট হচ্ছে আমাদের 16 এখানে আসছে, এটা একটা গার্বেজ ভ্যালু। এখন আমরা যদি স্টেপ ইনটু দেই তাহলে আমাদের এখন এই ফাংশনটি কল হলো। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন n এর ভ্যালু চলে আসছে 5 এবং এখানে n = 0 কিনা এটা আমাদের কন্ডিশন চেক করছে। যেহেতু n এর মান এখানে 5, সো আমাদের এখানে ঢুকবে না, সেটা চলে যাবে এখানে। সো আমরা স্টেপ ইনটু দেই, তাহলে আমাদের চলে আসলো এখানে। এখন আমাদের কি করবে, আমাদের এই ফাংশনটাকে রিকার্সিভ কল করবে, অর্থাৎ এই ফাংশনটাকে আবার কল করবে। সো আমরা যদি আবার স্টেপ ইনটু দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালু কিন্তু এখন 4 হয়ে গেছে। ওকে, সো আমাদের এই ফাংশনটা আবার কল হলো। এখন আবার আমি স্টেপ ইনটু দিলাম, এখন আমি আবার স্টেপ ইনটু দিলাম, তাহলে কিন্তু এখন n এর ভ্যালু 3 হলো। সো এইভাবে করে n এর ভ্যালু কমছে। সো আমাদের জাস্ট এক একটা স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হচ্ছে প্রতিটি ফাংশনের জন্য এবং আমাদের এই ফাংশনটা আবার কল হচ্ছে, সো রিকার্সিভ কল হচ্ছে। ওকে, সো এভাবে করে আমাদের যখন এই n এর ভ্যালু যখন 0 হয়ে গেল, এখন আমরা দেখি কি ঘটে। এখন আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, তাই না? সো আমাদের রিটার্ন করবে কি 0। সো আমি যদি স্টেপ ইনটু দিই তাহলে কিন্তু এখন এই কন্ডিশনের ভিতরে ঢুকে গেছে, এখন আমাদের রিটার্ন করবে 0। এখন আমাদের বেস কেসটা অ্যাক্টিভ হবে এবং স্ট্যাক ফ্রেমে যতগুলো ফাংশন স্টোর হয়েছিল সেগুলো এখন একটি করে ফাংশন আমাদের ভ্যালু রিটার্ন করবে এবং ক্যালকুলেশন করে সেই রেজাল্টটা আমাদের দিতে থাকবে। সো এখন আমরা দেখব যে এখানে n এর মান কিন্তু বাড়বে, অর্থাৎ n এর মান 0 থেকে 1 হয়ে যাবে। সো এই যে 1 হয়ে গেল, এখন আবার 2 হয়ে গেল। সো 2 এর জন্য যে ভ্যালু ক্যালকুলেশন করা দরকার সেটা ক্যালকুলেশন হবে এবং রিটার্ন করবে। সো এইভাবে করে প্রতিটি ফাংশন এখন স্ট্যাক ফ্রেম থেকে মুছে যাচ্ছে এবং স্ট্যাক ফ্রেম থেকে সেই ফাংশনটা একটি করে ভ্যালু রিটার্ন করছে। সো n এর জন্য 4, সো 4 এর জন্য আমরা যে ভ্যালু পাচ্ছি সেটা রিটার্ন করবে এখানে। সো এইভাবে করে যখন n এর ভ্যালু 5 হয়ে যাবে তখন এই ফাংশন থেকে বের হয়ে আসবে এবং আমাদের রেজাল্টকে কি দিবে, 15। সো এখন আমাদের নেক্সটে এটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে এবং আমাদের এই প্রোগ্রামটা শেষ। সো আমরা যদি এখন এটাকে দেখি তাহলে আমরা 15 পাচ্ছি। ওকে, সো রিকার্সিভ ফাংশন তাহলে কিভাবে কাজ করে আশা করি আমাদের বোঝা গেছে। সো এই এক্সাম্পলগুলো আপনারা খাতায় লিখে যদি করেন এবং প্রতিটা জিনিসকে বোঝার চেষ্টা করেন যে কিভাবে রিকার্সিভ কলগুলো হচ্ছে এবং কিভাবে রিকার্সিভ কলের মাধ্যমে নিজেকে কল করছে এবং স্ট্যাক ফ্রেম ক্রিয়েট করছে প্রতিটি কলের জন্য এবং কিভাবে আবার রিটার্ন করে আবার রেজাল্টগুলো আনতেছে, এই কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার করি তাহলে আমাদের আর রিকার্সিভ ফাংশন নিয়ে আশা করি প্রবলেম হবে না। সো নেক্সটে আমরা আরও এক্সাম্পল দেখব রিকার্সিভ ফাংশনের, তখন আমাদের আরও ক্লিয়ার হবে। সো ভিডিওটি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং এই রিকার্শন কনসেপ্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রোগ্রামিংয়ের জন্য। সো এই কনসেপ্টগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরবর্তী রিকার্শন নিয়ে যে কোনো প্রবলেম আপনাদের সলভ করতে সহজ হবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।